নমস্কার বন্ধুরা, গল্পপথিক চ্যানেলে আমি মৌ। আমার আজকের নিবেদন হলো প্রেতাত্মার অট্টহাসি, অদৃশ বর্ধনের লেখা। তবে শুরু করা যাক। আপনি বিশ্বাস করেন? বললে ইন্দ্রনাথ। শুনলে গায়ে কাঁটা দেবে আপনারও। ওরাই তো ছেলেটার মাথায় পাথর ফেলেছিল। দীর্ঘ নিঃশ্বাস ফেললেন রামধনু চক্রবর্তী। ভদ্রলোক যেমন লম্বা তেমনই রোগা, ফর্সা, চোখে সোনার চশমা, গায়ে আদ্যির পাঞ্জাবি আর ধুতি, শৌখিন পুরুষ, বয়স 60-এর ঊর্ধ্বে, গোটা মুখখানায় দম্ভিকতা মাখানো, যেন ধরাকে সরাজ্ঞান করেছেন। ছোট ছোট দুটো চোখ বেশ কুটিল, জগৎটাকে সোজাভাবে দেখতে অভ্যস্ত নন্দিনী। কথা হচ্ছে ইন্দ্রনাথের সুভাষ সরোবরের বাড়িতে। সকালে রোদ জানলা দিয়ে এসে পড়েছে রামধনুবাবুর পিঠে। মাথা নেড়ে কথা বলার সময়ে পেছনের রোদ মাথার পাশ দিয়ে চশমার পুরু লেন্সে পড়ে যেন ঝিলিক দিচ্ছে। কুটিল চোখ দুটোর ওপর যেন ক্ষণে ক্ষণে বিদ্যুৎ ঝলসাচ্ছে। রৌদ্র ঝলকিত চোখ দুটোর দিকে একদৃষ্টে চেয়ে রইল ইন্দ্রনাথ। বললে, জায়গাটা পাহাড় ঘেরা? হ্যাঁ। প্রেতাত্মার অট্টহাসি পাহাড়ে পাহাড়ে ধাক্কা খেয়ে দূরে কেমন যেন মিলিয়ে যায়। আকাশে উঠে যায়, কামান গর্জনও শোনা যায়। ফটফট করে গাদা বন্দুক ছোড়ার আওয়াজও হয়। আপনি বলছেন সিপাহীরা মরে গিয়েও মহড়া দিচ্ছে, লড়ছে ইংরেজদের সঙ্গে? ওখানকার লোকেই বলে, সিপাহী বিদ্রোহ খতম হয়ে যাওয়ার পর যারা পালিয়ে এসে লুকিয়েছিল পাহাড়ে, ইংরেজরা তাদেরই পিটিয়ে মেরে ফেলে। ভূত হয়ে তারা আজও হাসছে। শুনেছি এই ভূতেরাই আপনার ছেলের মাথায় মস্ত পাথর ছুঁড়ে ফেলেছিল। আজ্ঞে, মা মরা একমাত্র ছেলে আমার, তাই বড় জেদি। নিশুতি রাতে বেরিয়েছিল প্রেতাত্মার খোঁজে, সারা রাত বাড়ি ফেরেনি। সকালে ফিরে এলো ওর ঘোড়া। ঘোড়া চড়তে জানে আপনার ছেলে? ভালো রকম, আমিও জানি। পুরুষোচিত সব খেলা ওকে আমি শিখিয়েছি। রাইফেল ছোড়া, ঘোড়া ছোটানো আর সাঁতার। ছেলের চেহারাও সেই রকম, আমার মতনই লম্বা, তবে রোগা নয়। জ্ঞান শক্ত বলে আজও বেঁচে রয়েছে, মরে থাকারই সমান। ঘোড়াই পথ চিনিয়ে নিয়ে গেল আপনাকে। পিঠে তার বন্দুক ঝুলছে, হ্যাবারসকও ঝুলছে। নেই শুধু আমার ছেলে আর দড়িদরা। চেপে বসলাম পিঠে। টক বগিয়ে নিয়ে গেল ভীষণ ঘন জঙ্গলের মধ্যে। খোঁচা খোঁচা পাহাড় থেরে উঠছে যেন। সেইখানেই একটা পাহাড়ের তলায় পড়েছিল আমার ছেলে। ছেলেকে ঘোড়ায় তুলে যখন ফিরে আসছেন, তখন আবার প্রেতাত্মারা ব্যাঙেরও অট্টহাসি যেন হেসছিল। দিনের বেলায় গা ছমছম করে উঠছিল আমার। দড়িদরা যা সঙ্গে নিয়ে গেছিল আপনার ছেলে, ওই অবস্থায় কি আর দড়ির খোঁজ করা যায়? রামধনুবাবু ঝলকিত চক্ষু যেন জ্বলে উঠল। এক নজরে আশেপাশেও দেখেনি তিনি। মাটি কাঁপছে তখন থরথর করে।
মাটি কাঁপছে। প্রেতাত্মারা যখন হাসে মাটি পর্যন্ত কাঁপে। আমার তো পুরনো বাড়ি, তার নড়বড়ে দরজা জানলাও খটখট করে। জেনে শুনে অমনি বাড়ি কিনলেন কেন? সস্তায় পেলাম বলে। ইংরেজের অত্যাচারে যে রাজা লুকিয়ে থাকবার জন্যে ওই বাড়ি বানিয়েছিলেন, তিনিই হয়েছেন নির্বংশ। বন জঙ্গলে প্রেতাত্মার অট্টহাসি শুনতে কে আর যাবে বলুন? তার ওপর যাযাবর জঙ্গলিদের অত্যাচার ভয়ানক নৃশংস। শুনেছি খিদে পেলে তারা মানুষের মাংসও কাঁচা খায়। এরকম এক আদিবাসীর কথা আমিও শুনেছি, কখনো দেখিনি। আপনি দেখেছেন? হ্যাঁ। সিধে হয়ে বসলো ইন্দ্রনাথ। বলেন কি? কোথায়? আমার বাড়িতে। আপনার মাংস খেয়ে যাননি? কেন খাবে? ওদের দেবতা যে রয়েছে আমাদের বাগানে। বলুন বলুন, খুলে বলুন। যে রাজা এই বাড়ি বানিয়েছিলেন তিনি ছিলেন মহা খলিফা। স্থানীয় অধিবাসীদের কবজায় রাখবার জন্যে ওদের জঙ্গলে দেবতার মতোই দেখতে একটা পাথরের দেবতা বানিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন বাগানের মন্দিরে। ওদিককার প্রাচীরের ফটক আলাদা। সোজা জঙ্গল থেকে বেরিয়ে এসে পুজো দিয়ে জঙ্গলে ফিরে যায় নরখাদকরা। আমি বারান্দায় বসে লুকিয়ে লুকিয়ে দেখছি। মন্দিরের দেবতাও দেখেছেন? সে এক আশ্চর্য দেবতা মশাই। চোখ কপালে তুলে যখন তখন কাঁদে। এতক্ষণে এক টিপ নস্যি নিল ইন্দ্রনাথ। বললে, পাথরের না, ধাতুর বিগ্রহ। পাথরের। দেখতে কিরকম? অনেকটা শিব ঠাকুরের মতোই, আবক্ষ মূর্তি। একটা পাথরের বেদির উপর বসানো ছিল। মাথায় জটার মধ্যে সাপ, গলা পেঁচিয়ে রয়েছে সাপটি। ড্যাবা ড্যাবা চোখ দেখলে যেন ভয় হয়। যখন তখন কাঁদে। প্রেতাত্মাদের অট্টহাসি শেষ হলেই কাঁদে। দরজা জানলা যখন খটখট করে, মাটিটা থরথর করে, তখন সে চোখ উল্টে কাঁদে। যাকে বলে শিবনেত্র হওয়া, ঠিক সেই রকম। ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। কেন কাঁদে জানেন? বোকার মতো প্রশ্ন, কিছু মনে করবেন না। সিপাহীদের শোকে যাদের নৃশংসভাবে খুন করেছিল ইংরেজেরা, কার কাছে শুনলেন? আদিবাসীরাই অঙ্গভঙ্গি করে বলছিল, ওরা আমাকে মানে আমার ছেলেকেও ভালোবাসে। ছেলে আজও নার্সিং হোমে, ক্যালকাটা হসপিটাল ফর নিউরো ডিসএবিলিটিতে রয়েছে। 2 বছর? হ্যাঁ, কোমা স্টেজে। জ্ঞান ট্যান কিছু নেই, সবজির মতো বেঁচে থাকা। আঙ্গুল নাড়াচ্ছে তো গত মাস থেকে, চোখ খুলেছে। হ্যাঁ, কথা বলছে না। তবে আপনি আমার কাছে এসেছেন কেন? রামধনুবাবুর লম্বা শিরদাঁড়ায় বোধ হয় কোনো দোষ আছে। কোমরের কাছ থেকে শিরদাঁড়ার সামনে ঝুঁকিয়ে বসেন। ঘরেও ঢুকেছেন সেইভাবে, সামনে কোমর ঝুঁকিয়ে। হতে পারে এটা একটা দেমাকি স্টাইল, বোধহয় তাই। ইন্দ্রনাথের শটাশট প্রশ্নে শুনে তিনি শিরদাঁড়া সিধে করে ফেললেন। নতুন করে রোদ্রুর ঝিলিক মেরে গেল তার পুরু লেন্সে। বললেন, এক কম্পিউটার টেকনিশিয়ান ওই আঙ্গুলটার সঙ্গে একটা বাজার লাগিয়ে দিয়েছিল। চোখের সামনে রেখেছিল হরফ সংকেত। সেই দেখেই
আঙ্গুল তুলেছে আমার ছেলে। হ্যাঁ, এটা একটা অক্ষর কম্পিউটার মনিটরে ফুটে উঠেছে। কি জানিয়েছেন সবশেষে? মোগলমোহর, মোগলমোহর। রামধনুবাবু চুপ করলেন। ইন্দ্রনাথ আবার নস্যি নিল। বললে, বুঝেছি, পাথরটা প্রেতাত্মা ছাড়েনি, এইরকমই এক ধারণা আপনার মাথায় এসেছে তো? ঠিক তাই। মুঘল আমলের মোহরের সন্ধান পেয়েছিল আপনার ছেলে, তাই কেউ তাকে পিটিয়ে মারতে চেয়েছিল। হ্যাঁ। আপনার আদিবাসী প্রতিবেশীদের জিজ্ঞেস করেছিলেন? আমার ছেলেকে ওরা ভালোবাসে, এ কাজ ওদের নয়, মোহরের লোভ ওদের নেই। ছেলে আর কিছু জানিয়েছে? না, ওটুকুই জানতেই অনেক এনার্জি খরচ করে ফেলেছিল, আবার কুমার স্টেজে চলে গেছে। মরে আছে কি বেঁচে আছে বোঝাই মুশকিল। চলুন। কোথায় আপনার বাড়ি? পাহাড় বন বাড়ি কাঁপিয়ে প্রেতাত্মার অট্টহাসির অট্ট অট্ট রোল বিষম শোরগোল সৃষ্টি করে মিলিয়ে গেল দূর হতে দূরে। চওড়া বারান্দায় নিঃসীম অন্ধকারে বসে সেই শব্দ শুনল ইন্দ্রনাথ। একটু পরেই পুরনো প্রাসাদের নড়বড়ে দরজা জানলা নড়ে উঠল খটখট করে। অতিকায় প্রেত যেন গোটা বাড়িটাকে ধরে ঝাঁকাচ্ছে। শুনলেন? অন্ধকারে ধ্বনিত হল রামধন চক্রবর্তীর ভয়লেশহীন কণ্ঠস্বর। এসবই আপনার গা সওয়া হয়ে গেছে দেখছি। তা হয়েছে। আপনি ভয় পেয়েছেন? অন্ধকারে শোনা গেল ইন্দ্রনাথের অস্ফুট হাসি। মজা পেয়েছি। আপনার অনুগত প্রজারা কি এখনো দেবদর্শনে আসে? আদিবাসীরা? না, উঠুন। কোথায় যাবেন? বিগ্রহ দর্শনে। বাগান তো নয়, এ যেন জঙ্গল। টর্চের আলোয় পথ দেখিয়ে নিয়ে গেল রামধনুবাবু। ডেমাকি স্টাইলে তিনি যখন হাঁটছেন শিরদাঁড়ার সামনে ঝুঁকি, দেউলের সামনে এসে টর্চ ঘুরিয়ে দেখলেন। বললেন, শিব মন্দির বলে মনে হচ্ছে না কিন্তু। ইন্দ্রনাথ বললেন, ভেতরে চলুন। পাথর বাঁধাই চত্বর পেরিয়ে নিচু খিলেনের তলা দিয়ে রামধনবাবুর পেছন পেছন বিগ্রহের সামনে গিয়ে দাঁড়ালো ইন্দ্রনাথ। আবক্ষ শিবমূর্তি এক প্রকট হয়ে দাঁড়ালো। জঙ্গলিদের হাতে বিকট চেহারা নিয়েছে সেটি। যে বেদিতে বসানো সেটা লম্বায় চওড়ায় প্রায় 10 ফুট চতুষ্কোণ, পাথর দিয়ে তৈরি। রামধনবাবু শটান টর্চ মেরেছিলেন বিগ্রহের চোখের ওপর। বললেন, দেখেছেন? দেখছি। বিগ্রহের ডাবা ডাবা চোখের মণি একটু একটু করে ওপরে উঠে যাচ্ছে, একেবারে উঠে গেল। চোখের সাদা অংশ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। লাফিয়ে বেদির ওপর উঠে পড়ল ইন্দ্রনাথ। পকেট থেকে বের করলো একটি কম্পাস। ছুচালো মুখ দুটো দিয়ে চোখের সাদা অংশ মেপে বললে, প্রায় 1 ইঞ্চি। গুরুগম্ভীর গলায় পেছন থেকে রামধনবাবু বললেন, কাজটা কিন্তু ভালো করলেন না। পবিত্র বেদিতে পা দিয়েছেন, আদিবাসীরা যদি জানতে পারে। চোখের তারা নামছে, বললে ইন্দ্রনাথ। টর্চের জোরালো ফোকাসে দেখা গেল সেই অভাবনীয় দৃশ্য। আস্তে আস্তে কালো পাথরের মণিকা নামছে নিচে। 1/2 ইঞ্চি টাক সাদা অংশ মিলিয়ে যাচ্ছে একটু একটু করে। 1 ফোঁটা করে জল উপচে পড়ল প্রতি চোখে। গড়িয়ে নেমে এলো পাথরের গাল বেয়ে। আবেগহীন গলায় বললেন রামধনবাবু, নিহত সিপাহীদের শোকে আজও কেঁদে চলেছে পাথরের দেবতা। সেই সঙ্গেই
বাতলে দিচ্ছে মোগল মোহরের হদিশ। এই পাহাড় জঙ্গলের নদী কোথাও নেই। অন্ধকার বারান্দায় ফিরে এসে বললে ইন্দ্রনাথ, কিন্তু একটা ঝর্ণা আছে। পাহাড়ের গুহ থেকে লাফিয়ে বেরিয়ে এসে নিচে নেমে পাতালে ঢুকে গেছে, বললেন রামধন বাবু। ফল্গু নদী হয়ে গেছে? হ্যাঁ। ঝর্ণার জল পাহাড়ের গুহ থেকে বেরোচ্ছে? কোথাকে বেরোচ্ছে? নিশ্চয় আরেকটি ফল্গু নদী জল। নিশ্চয়। এখানকার পাহাড় জঙ্গল এমন কিছু উঁচু নয় যে সেখানকার জমা জল গড়িয়ে এসে নদী বানাবে। ফল্গু নদী পাহাড়ের অত উঁচুতে উঠে পড়ে গুহা দিয়ে বেরোচ্ছে কি করে? তা নিয়ে কিছু ভাবেননি? না। কেন ইন্দ্রনাথ বাবু? আপনার ছেলে ভেবেছিল তাই মোগল মোহরের সন্ধান পেয়েছিল বুঝি। বিগ্রহের কান্না তার মনে প্রশ্ন জাগিয়ে দিয়েছিল। বিজ্ঞান জানা মন নিয়ে সে প্রশ্নের সমাধানও করেছিল। রামধনুবাবু, আপনার ছেলে একটি রত্ন। অন্ধকারে শোনা গেল রামধন চক্রবর্তীর পাঁজর খালি করা নিঃশ্বাস। তালে তাল দিয়ে প্রেতাত্মারা অট্টহাসির হাসল ঠিক এই সময়। প্রাসাদের দরজা জানলাও কাঁপল ঠকঠকিয়ে। আওয়াজ টাওয়াজ থেমে যেতেই ইন্দ্রনাথ বললে, বরিশাল কামান ঘর্ষণের ঘটনা জানেন? সেটা আবার কি? গোটা পৃথিবী জানে যার নাম চাল ভাজা তাণ্ডবী মুড়ি। বরিশাল কামান? মিস্ট পোরফাস আর বাতাসকম্প একই জিনিস? ব্যাখ্যা করেন। অদ্ভুত বিস্ফোরণের শব্দ পৃথিবীর নানা জায়গায় শোনা যায় আজও। ভূমিকম্প বা বাজ পড়ার সঙ্গে সেই সব আওয়াজের কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। ডিনামাইট আবিষ্কারের আগে অথবা শব্দের চেয়ে বেশি স্পিডে এরোপ্লেন উড়ে গেলে বাতাস ফেটে পড়ার আগেই থেকে অনেক শব্দ শোনা গেছে। উত্তর সমুদ্রের নাবিকেরা শুনেছে ঠিক যেন গুরু গুরু গুম গুম শব্দ গড়িয়ে যাচ্ছে দূর থেকে দূরে। ওরা তার নাম দিয়েছে মিস পোরফাস। 1896 সালে বিলেতের নেচার কাগজে বেরোলো অবিশ্বাস্য সেই খবর। ধুবড়ির উত্তরের দিনে অথবা রাতে শোনা যাচ্ছে কামান দাগার অথবা বন্দুক ছোড়ার আওয়াজ। এই আওয়াজের নাম দেওয়া হয়েছিল বরিশাল কামান। 1934 সালে সায়েন্স ম্যাগাজিনে বেরোলো সেনকা হ্রদ কামান রহস্য। নির্ঘোষ শোনা যায় যেন সব দিক থেকেই। ইতালিতে এই শব্দকে বলে ম্যারিনা অথবা ব্রন্টিডি, আর হাইতিয়ানরা বলেন গুফরে। কানেকটিকাট নদীর উপত্যকায় প্রথম যারা উপনিবেশ গড়েছিল তারাও শুনেছিল এই আওয়াজ। ইংরেজ দেবতাদের ধমকাচ্ছে যেন রেড ইন্ডিয়ান উপদেবতা। ওখানে এই আওয়াজের নামকরণ হয়েছিল মুডাস। বাড়ি কাঁপিয়ে ছাড়ত। রামধনবাবু বুঝলেন কিছু না, তার জন্য লজ্জা পাবেন না। আপনার ছেলে নিশ্চয় বেলজিয়ান ভদ্রলোকের বৈজ্ঞানিক রিপোর্টাররা পড়েছিল। আইসল্যান্ড থেকে বিক্সে উপসাগর পর্যন্ত যেখানে যত ভুতুরে আওয়াজ, এই সব কিছু নিয়েই ইনি গবেষণা করেন 1890-তে। যোগাযোগ করেন চার্লস ডারউইনের ছেলে স্যার জর্জ ডারউইনের সঙ্গে। ব্যাখ্যাদারী ছিলেন অন্যরকম। যথা এই প্রথম উৎসুক মনে হলো রামধন চক্রবর্তীকে। কেউ বলেছে আবহমণ্ডলের বিদ্যুৎ সৃষ্টি ছাড়া আওয়াজ ঘটাচ্ছে, কেউ বলেছিল আবার ভূগর্ভে গলিত লাভার সংঘাতের আঘাত বোমার মতোই ফেটে পড়ছে বাইরে। কারোর মতে সুনামি, টাইডাল ওয়েভ,
অথবা সমুদ্রের পর্বত সমান ঢেউ সৈকতে আছড়ে পড়ায় বহুদূরে ভেসে যাচ্ছে কামান নির্ঘোষের মতোই শব্দ, যেমন ঘটে ফিলিপাইনে। টাইফুন ঝড় আবার অনেক আগেই 1000 মাইল দূর থেকে শোনা যায় আকাশে বোমা ফাটার আওয়াজ। কি সর্বনাশ! আকাশে বাতাসে অট্টহাসি ভেসে এসেছে পাতাল থেকে, সমুদ্র থেকে, বাতাসের স্তরে স্তরে ঘনঘাটি থেকেও। রামধনবাবু, আপনার এখানে মনে হচ্ছে অন্য কারণে। এ যে ফল্গু নদীর দেশ, তাই এখানে শিব ঠাকুর কাঁদে। পাহাড়ের মাথায় ঝর্ণা জাগে, আকাশে বাতাসে ভূতেরা হাসে। যা বলবো তা করতে পারবেন? সাহস আছে আপনার? অন্ধকারে চেয়ার সরে যাওয়ার আওয়াজ হলো। উঠে দাঁড়িয়েছেন রামধন চক্রবর্তী। প্রেতাত্মারা অট্ট হাস এসে উঠল এই সময়। দরকার ছিল একটা শাবল আর কোদালে। জোগাড় করে দিলেন রামধনবাবু। পাথরের খাঁচে চার মেরে শিব মূর্তিকে উল্টে ফেলে দিল ইন্দ্রনাথ। খুব সহজে অবশ্য নয়, ইন্দ্রনাথ বলেই পেরেছিল, কিন্তু ঘেমে নিয়ে গিয়েছিল একদম। মুচকি হেসে বলেছিল, কি বুঝলেন? ঢোক গিলেন রামধনবাবু। মনে হচ্ছে বিগ্রহ আগেই ওল্টানো হয়েছিল। পাথরের জোরে শাবল মারার স্পষ্ট দাগ দেখলাম। ঠিক দেখেছেন, সিমেন্ট দিয়ে দাগ বুঝিয়ে দেওয়া হয়েছিল। আপনার ছেলের কীর্তি কি? রামধনবাবু নিশ্চুপ। ইন্দ্র বললে, টর্চটা আমাকে দিন। পাশে এসে দাঁড়ান। কি দেখছেন? টর্চের ফোকাস আলোকিত করে তুলছে ভেতরের কুয়ো। জল বেশি নেই, তবে টর্চ ঘুরিয়ে বিগ্রহের চোখে ফোকাস করলো ইন্দ্রনাথ। চোখে আঙ্গুল দিতেই চোখ সরে গেল উপরের দিকে। মার্বেলগুলিতে আঁকা চোখে ফাঁপাগুলি। টর্চ এনে এবার উল্টানো বিগ্রহের তলদেশে ফোকাস করতে চক্ষু স্থির হয়ে গেল রামধনবাবুর। ভেতরটা বিলকুল ফোপরা, শ্যাওলা ভর্তি, জল চুয়ে পড়ছে শ্যাওলা থেকে। প্রেতাত্মারা হেসে উঠল আকাশে। কুয়োর জল দমক মেরে মেরে উঠতে লাগলো ওপরে। গম্ভীর নিনাদের ওপর গলা চড়িয়ে ইন্দ্রনাথ বললে, ওই জল নিচ থেকে উঠে এসে ঠিক ফোপরা শিব ঠাকুরের মধ্যে ঢুকে ঘুরিয়ে দিত চোখের গুলি। জল গড়াতো চোখে কুয়োর জল নেমে গেলেই। প্রায় আত্মর কণ্ঠে বললেন রামধনবাবু, কুয়োর জল যে উঠে এলো। দমাস করে শিব ঠাকুরটাকে যথাস্থানে বসিয়ে দিল ইন্দ্রনাথ। হুস হুস আওয়াজ শোনা গেল বিগ্রহের মধ্যে। উঠে গেল চোখের তারা। নেমে এলো ক্ষণ পরে। জল গড়িয়ে পড়ল গা বেয়ে। ফল্গু নদীর জল। বাগানে বেরিয়ে এসে বললে ইন্দ্রনাথ, এখানে যেমন কুয়ো দিয়ে উঠছে, পাহাড়ের গায়ে তেমনি গুহ দিয়ে ঝর্ণা ঝরছে। আর হাসির আওয়াজ। হাসি বলে মনে করলেই হলো বুম বুম শব্দের ধ্বনি, আর প্রতিধ্বনিতে প্রেতাত্মার অট্টহাসি বললে খাপ খেয়ে যায় নিহত সেপাইদের কাহিনীর সঙ্গে। সমুদ্র এখান থেকে বেশি দূরে নয়। সৈকতের পাহাড়ি গুহা বেয়ে ঢেউ আছড়ে ঢুকছে, বাঁকে বাঁকে ধাক্কা খেয়ে আওয়াজ সৃষ্টি করছে। ফল্গু নদীর জলও বাড়ছে। শিব ঠাকুরের চোখ নড়ছে, ঝর্ণা সৃষ্টি হচ্ছে। মুঘলমোহর, আপনার ঘোড়া পথ চিনিয়ে নিয়ে যেতে পারবে তো? কোথায়? যেখানে আপনার ছেলে পড়েছিল। পারবে, বেশ পারবে। খোঁচা খোঁচা পাহাড়ের চূড়োগুলো বল্লমের মতো মাথা উঁচিয়ে রয়েছে আকাশের দিকে। জঙ্গল এখানে এমন ঘন যে ভাষা দিয়ে বর্ণনা করা যায় না। সবে ভোর হয়েছে। ঘোড়া চিহি চিহি ডাক ছাড়ল একটা পাহাড়ের পাশে দাঁড়িয়ে। অদ্ভুত পাহাড়, ছুরি দিয়ে মাখন কাটার মতো লম্বালম্বিভাবে কেটে আধখানা করা হয়েছে যেন। ঘোড়া দাঁড়িয়ে আছে
পাথুরে দেওয়ালের গা ঘেঁষে। পা দিয়ে ঠুকছে একটা পাথর। চিৎকার করে উঠলেন রামধনুবাবু, ওই ওই সেই পাথর, ওই পাথর খুলি চুরমার করেছিল আমার ছেলের। হেট হয়ে পাথরটার চেহারা দেখে ইন্দ্র বললে, এ তো খসে পড়া পাথর। খসে পড়া? আকাশ থেকে নয়, এই পাহাড়ের মাথা থেকে। কি বলছেন? রামধনবাবু, আপনার হীরের টুকরো ছেলে যেন কোনোভাবেই হোক জেনেছিল এই পাহাড়ের কোথাও মোগল মোহর আছে। দড়িদড়া নিয়ে এসেছিল পাহাড়ে। আলগা পাহাড়ে পা রাখতেই আছড়ে পড়েছে নিচে, আর পাথরটা পড়েছে তার মাথায়। ও মাই গড! এই প্রথম ইংরেজি ভাষণ ছাড়লেন রামধন চক্রবর্তী, যা তার পরিপূর্ণ বঙ্গসজ্জায় নিতান্তই বেমানান। তারপরেই অবশ্য বললেন খাঁটি বাংলায়, পাহাড়ে উঠেছিল? কেন কেন কেন? গুহার মধ্যে দড়ি ঝুলিয়ে নামবে বলে? নেমেও তো ছিল নিশ্চয়ই। দড়িদড়া নিয়ে এসেছিল ঘোড়ার পিঠে, কিন্তু মনে হয় কিছু পায়নি। পেলেও কি সে আর আছে? ঘোড়া যা জোরে ছুটে ফিরে গিয়েছিল, হয়তো বনে জঙ্গলেই পড়ে গিয়েছে। বন্দুক আর হ্যাবারসাক তো পড়েনি। রামধনুবাবু, পাহাড়ের মাথায় নিশ্চয়ই গুহা আছে, খাড়াই গুহা কুয়োর মতো, যার মধ্যে দিয়ে ফুল্গু নদীর জলোচ্ছ্বাস প্রেতাত্মার অট্টহাসি হয়ে ঠিকরে বেরোয়। ইন্দ্রনাথের কথা যে কতটা সত্যি তা প্রমাণ করতেই বুঝি ঠিক সেই মুহূর্তে ভয়ালো প্রেতাত্মার সেই অট্টহাসি শোনা গেল পর্বতচূড়ায়। সঙ্গে সঙ্গে ওপরে চোখ তুলল ইন্দ্র, দেখল জনকণা ছিটকে যাচ্ছে চূড়োয় যেন মেঘ। বললে, আসুন, মোগল মোহর দেখবেন, আসুন। ওরা এখন দাঁড়িয়ে পাতাল গর্ভে। পর্বত চূড়ে সত্যি পাওয়া গেল খাড়া কুয়োর মতো গর্ত। পর্বত চূড়ে সত্যি পাওয়া গেল খাড়া কুয়োর মতো গর্ত। দড়ি ঝুলছে তার মধ্যে। সেই দড়ি বেয়ে একে একে নেমে এসেছে দুজনে। বেশি দূর নামতে হয়নি। কুয়োর গা থেকে একটা গুহা চলে গেল নিচের দিকে। এ গর্তে জল নেই। গর্তের শেষে একটা গর্ভগৃহ। টর্চের আলোয় দেখা গেল ঘরভর্তি সুবর্ণ পেটিকা। প্রতিটা পেটিকার মধ্যে থরে থরে সাজানো মোহর, অভিশপ্ত মোহর, বলেছিল ইন্দ্রনাথ। আর কিছু বলেনি, কাউকেই নয়, আমাকে ছাড়া। তাই লিখলাম এই কাহিনী। আজ এখানেই শেষ হলো আমার গল্পটি। আমার গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই একটি ছোট্ট করে কমেন্ট দেখে যাবেন। ধন্যবাদ।